প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন, সেটি যে শুধু গুঞ্জন নয়, এর সত্যতা রয়েছে এমনটা দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বিবিসির কাছে এমনটা দাবি করেছেন। তার এই দাবির পরিপ্রেক্ষিতে আবার অনেকের মনে প্রশ্ন উঠছে যে বিবিসির মতো গণমাধ্যমে তিনি ঢাক ঢোল পিটিয়ে আবার এই দাবি করার পিছনের উদ্দেশ্য কি। অনেকে বলছেন যে এর পিছনের উদ্দেশ্য হচ্ছে সেনাপ্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ডক্টর ইউনূসের পক্ষে একটি আবেগের জায়গা থেকে ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়, সেনাবাহিনীকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলতে চায়। কেমন সেটি আমি বলছি, যার কিছু নমুনা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে। নাহিদ ইসলাম বিবিসির কাছে বলছে যে প্রধান উপদেষ্টা দেশে যে বর্তমান পরিস্থিতি তাতে করে কাজ করতে পারবেন কিনা শঙ্কা প্রকাশ করেছেন, এবং রাজনৈতিক দলগুলো সরকারকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে না, তারা দেশের বিভিন্ন ইস্যুতে একটা কমন জায়গায় আসতে পারছে না, এই জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সেই জায়গা থেকে তিনি পদত্যাগ করতে চেয়েছেন। ছাত্ররা বুঝিয়েছে, ছাত্র উপদেষ্টারা বুঝিয়েছে না, তার পদত্যাগ করা যাবে না। তারা সময় নিয়েছে শনিবার পর্যন্ত। কারা কারা উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ছিলেন, মাহফুজ আলম ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন স্থানীয় সরকারের বিষয়ক উপদেষ্টা, এবং জাতীয় নাগরিক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি। এখন শনিবার পর্যন্ত তারা কি সময় নিয়েছে? প্রধান উপদেষ্টাকে নাকি বোঝানো হয়েছে যে তারা শনিবারের মধ্যে চেষ্টা করবে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদের সব পক্ষকে একটা আমব্রেলার নিচে নিয়ে এসে একটা সমাবেশ করবে, বড় সমাবেশ করবে। সেটি একটা মেসেজ হবে সেনা প্রধানের বিরুদ্ধে, অনেকে বলছেন, এবং একটা সমাবেশ করবে এমনটাও জানা গেছে। এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠতে শুরু করেছে, এবং কারা করছে সেটি অতি স্পষ্ট। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে বৃহস্পতিবার, বলতে গেলে গভীর রাতে। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত, আওয়ামী লীগ দিল্লি এই শব্দগুলো আমরা বাদ দিলাম, বলা হচ্ছে নর্থ জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন। এখন নর্থ উত্তর এই সব শব্দের প্রতীকী অর্থ আমরা কি সবাই জানি। যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে, আপনারা তাদের একজন নন, আপনাদের শুধু সাময়িকভাবে কাজে লাগানো হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে এর মধ্যে হুঙ্কার ছেড়েছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন। তারা বৃহস্পতিবার গভীর রাতে 10:30টার দিকে 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোসরদের অপসারণের দাবিতে। সেখানে তারা কি বলেছে? সেখানে তারা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই, আপনার আশপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাদেরকে অপসারণ করুন, দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করতে হবে, প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোষরা আছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে ব্যবস্থা নিতে হবে, ক্যান্টনমেন্ট থেকে একটি গুলি চালানো হলে আমরা বুক পেতে দেব, এমন কথাবার্তাও সেখানে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে শনিবার প্রধান উপদেষ্টার কাছ থেকে যে সময় চেয়ে নিয়েছে, যেটা জানতে পেরেছি আমরা, যে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে জুলাইয়ের আন্দোলনের পক্ষে সব পক্ষকে তারা এক ছাতার নিচে নিয়ে আসবে এবং একটি সমাবেশ করবে। বিএনপি কি তাতে অংশগ্রহণ করবে? বিএনপি তো এরই মধ্যে একটা অবস্থান নিয়ে নিয়েছে। বৃহস্পতিবার তারাও সংবাদ সম্মেলন করে বলেছে যে তাদের যে আগের প্রস্তাব বা এখন যেসব প্রস্তাব তারা দিয়েছে এগুলোর সাথে বা এগুলো মেনে নিতে কোনো প্রকার গড়িমসি করা হলে তারা তাদের সমর্থন এই সরকারের প্রতি রাখবে কিনা তা তারা বিবেচনা করবে। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে সেনাপ্রধান বুধবার অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো বলেছেন তার কোনোটি কি আপত্তিযোগ্য? তিনি করিডোর নিয়ে কথা বলেছেন, বন্দর নিয়ে কথা বলেছেন, বিদেশি শক্তির কোনো খেলা এখানে খেলতে দেওয়া হবে না। তিনি তার সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে এই কথাটা অবশ্যই বলতে পারেন। অনেকে প্রশ্ন করছেন তিনি রাজনীতি নিয়ে কথা বলতে পারেন কিনা, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত সে বিষয়ে কথা বলেছেন। সেনাবাহিনীর তো নির্বাচনে বা রাজনৈতিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে অনেক বড় একটি পার্ট।
সেনাপ্রধান 5 আগস্ট দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাছে, সবাইকে আস্থা রাখার কথা বলেছেন তার প্রতি, তাহলে তারা কেন নির্বাচনে কথা বলবে না? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রিপোর্ট নিয়ে তিনি কথা বলেছেন, সেটা নিয়ে আমি আলাদা একটা কন্টেন্টে কথা বলবো। এবং তিনি মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলেছেন, যে আর কোনো মব ভায়োলেন্স সহ্য করা হবে না। এইগুলো বলা কি তার জন্য অপরাধ? কেন এগুলোকে সরকার তার প্রতিপক্ষ হিসেবে, প্রতিপক্ষের জায়গা থেকে কথাগুলো এসেছে এমনটা মনে করছে? এবং এটা মনে করে তো আমাদের মনে হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তোলা হচ্ছে। সেনাবাহিনীকে তো নানানভাবে জনগণের মুখোমুখি দাঁড় করার চেষ্টা হয়েছে আমরা দেখছি। এখন এই যে কথাবার্তা, আসিফ মাহমুদের স্ট্যাটাস কিংবা শনিবার পর্যন্ত সবাই নেওয়া প্রধান উপদেষ্টার কাছ থেকে সব রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে সমাবেশ করবে, যেটা শোনা যাচ্ছে। ইসলামী দলগুলো একটা আলাদা বৈঠক করেছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তাদের নেতৃত্বে আরো কয়েকটি দল বৈঠক অংশগ্রহণ করেছিল বৃহস্পতিবার রাতে। এই যে জুলাই ঐক্য যে হুঙ্কার ছাড়লো, এই সবকিছু আমাদের কাছে কোনো ভালো ইঙ্গিত প্রকাশ করছে না। সেনাপ্রধান কি বলেছেন যে এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে? সেনাপ্রধান কি তার বক্তব্যে কোনো ধরনের ইঙ্গিত দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে? তাহলে সেনাপ্রধানের এই বক্তব্যগুলোকে কেন এত আক্রমণাত্মক হিসেবে ধরছে একটি মহল? মানুষের যে চাওয়া, মানুষের যে প্রত্যাশা, এবং অধিকাংশ রাজনৈতিক দল যত দ্রুত নির্বাচন করা যায় তার পক্ষে তো মত দিয়েছে। তো সেখানে সেনাপ্রধানের বক্তব্য আমরা কিভাবে সাধারণ মানুষ এবং অধিকাংশ রাজনৈতিক দলের বিরুদ্ধে তার বক্তব্য আমরা এইভাবে ধরে নেব? কিন্তু তারপরও এটি করে আরো পরিস্থিতি খুবই ঘোলাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে অনেকের কাছে মনে হচ্ছে। যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। গত পরশুদিন ধরে দেশে এক নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে, যে দেশের মানুষ প্রত্যাশাই করছিল, বিশেষ করে সেনাবাহিনীর যে অফিসার্স অ্যাড্রেস, সেখান থেকে গত 10 মাসে দেশের পরিস্থিতি এমন, এগুলো আর নতুন করে ব্যাখ্যা করবার প্রয়োজন নেই। মূল ঘটনায় আসি, যে গতকালকেও দিনের প্রথমার্ধ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর সেই বৈঠকটাকে তেমন একটা আমলে নেয়নি, যার কারণে গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে, নির্বিঘ্নে 5টি আইন পাশ করেছে, এমনকি এর মধ্যে একটা ভয়ঙ্কর কালো আইনও পাশ হয়েছে। সরকারি চাকরিদের, সরকারি কর্মচারীদের খুব সহজে চাকরি খেয়ে ফেলানো যাবে এমন একটি আইনও পাশ হয়েছে গতকালকে। কিন্তু গতকাল দিনের দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন এমন আলাপ আলোচনা, গুঞ্জন। হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন কেন? চাইছেন সেনাবাহিনী থেকেও একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে ইউনূসের যে পদত্যাগ, এই পদত্যাগের যে গুঞ্জনটা ছড়িয়ে পড়েছে, এটি গুঞ্জন নয়, এটি আসলে সত্যি। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছেন যে না, আমি আর থাকতে পারবো না, যেহেতু অফিসার্স অ্যাড্রেসে এমন এমন বিষয়ে আলোচনা হয়েছে যেগুলো আমার বিরুদ্ধে, আমার সরকারের বিরুদ্ধে, অর্থাৎ আমার সরকার সঠিক পথে চলতে পারছে না, আমি সঠিক পথে চলতে পারছি না, অর্থাৎ আমাকে পদত্যাগ করতে হবে। এই যখন সিদ্ধান্ত, তখন চারপাশে তোলপাড় শুরু হয়ে যায়। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব গুঞ্জন হিসেবে ছড়ছে, আরেকদিকে যারা স্টেক হোল্ডার ডক্টর মোহাম্মদ ইউনূসের, যারা সুবিধাভোগী, যারা বেনিফিশিয়ারি, তাদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায় গতকাল দুপুরের পর থেকে। এবং দুপুরের পর থেকে নানা তৎপরতা শুরু হয়ে যায় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ না করেন। এই তৎপরতার অংশ হিসেবে সন্ধ্যেবেলা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক দল, ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেন যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছেন, সেই রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। সেখানে উপদেষ্টা পরিষদে যে সমন্বয়করা আছেন তারাও ছিলেন, এবং নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে বেরিয়ে গণমাধ্যমকেও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান, তার আশাটা বা ইচ্ছাটা এইরকম। কিন্তু তারা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন তাকে যে না, আপনি পদত্যাগ করলে হবে না। কিন্তু তারপরেও পরিস্থিতি কিন্তু থেমে থাকেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যারা পদত্যাগ না করেন, চারপাশ দিয়ে তৎপরতা চলে।
এদিকে মেইন স্টেক হোল্ডার আমি আগেই বললাম যে জামাতে ইসলাম, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জামাতে ইসলাম। জামাতে ইসলামে আতঙ্কিত। জামাতে ইসলাম সবচেয়ে বেনিফিশিয়ারি এ কারণে যে একটা নির্বাচনের মাধ্যমে যদি কোনো রাজনৈতিক দলের সরকার গঠিত হয়, বাংলাদেশের ইতিহাসে জামাতে ইসলাম এই মুহূর্তে যে ক্ষমতা উপভোগ করছে এই ক্ষমতা জীবনেও পাবে না। যদি একটা জোট হয়, বড় জোর একটা জোটের সঙ্গী হয়, জোটের সঙ্গী হলে 15টা আসন পেতে পারে, 20টা আসন পেতে পারে, বা 30টা আসন পেতে পারে। এই 30, 20, 25 আসন পেয়ে জামাতে ইসলামী অন্তত পক্ষে একক কর্তৃত্ব সরকারের উপর এটি পাবে না। যার কারণে জামাতে ইসলামের মাথা একদম খারাপ। জামাতে ইসলামের মাথা খারাপ থেকে জামাতে ইসলামের তা কর্মীরা আতঙ্কিত হয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্ট দিতে শুরু করে। এবং গতকাল দিনভর আপনারা খেয়াল করে দেখবেন যে জামাতের আমির শফিকুর রহমান কয়টি ফেসবুকে পোস্ট দিয়েছেন, এবং শেষ বেলায় রাতে জামাতের আমির এমন কথাও বলেছেন যে সর্বদলীয় বৈঠক ডাকতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সর্বদলীয় বৈঠক ডেকে এই যে রাজনৈতিক অনৈক্য, যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে, বিএনপি, এনসিপি, জামাত, তাদের মধ্যে এই মুহূর্তে অনৈক্য বিরাজ করছে। একদিকে ক্যান্টনমেন্টের চাপ, আর একদিকে রাজনৈতিক অনৈক্য। এই সর্বদলীয় বৈঠকের আবহে জামাত এটিকে ম্যানেজ করবার একটা প্রচেষ্টা হিসেবে সর্বদলীয় বৈঠক ডাকবার আহ্বান করেছে। অবস্থা কিন্তু সেখানেই থেমে থাকেনি, ঘটনা সেখানেই থেমে থাকেনি। রাতভর যমুনায় এক প্রকার হুলস্থুল কাণ্ড চলেছে। রাতভর যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ না করতে কনভিন্স করবার নানা প্রচেষ্টা চলেছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা মধ্যরাতে, রাত 2টো, 3টা, 4টা, প্রায় ভোর পর্যন্ত সেখানে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝানোর চেষ্টা করেছেন, এবং এমনকি কান্নাকাটি, এই যে ছাত্র সমন্বয়করা পর্যন্ত কান্নাকাটি করেছেন, হাতে পায়ে ধরেছেন যে আপনি চলে যাবেন না, আপনি চলে গেলে আমাদের মহা বিপদ। ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত কনভিন্স হয়েছেন কিনা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবং আপনারা আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন যে রাতভর ডক্টর মোহাম্মদ ইউনূস পন্থী যারা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থক যারা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা আল্লাহ প্রদত্ত নেতা মনে করেন, তাদের রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমের যদি পোস্ট দেখেন তাহলেও দেখতে পারবেন যে কি অবস্থা। ওই যে বিদেশ থেকে যারা পৃষ্ঠপোষকতা দেয়, যারা অনলাইনে কথাবার্তা বলে, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, এই ধরনের যত লোকজন আছে দেশে, ফরহাদ মাজার থেকে শুরু করে সবার মধ্যে আতঙ্ক, সবার মধ্যে তোলপাড়। তবে শেষ কথা হচ্ছে, এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যানেজ করবার চেষ্টা করা হচ্ছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ম্যানেজ না হন এবং সেনাবাহিনী থেকে যদি চাপ অব্যাহত থাকে, তাহলে যে কোনো সময়, কোন সময় ঘটনাটি ঘটবে এই মুহূর্তে আমি বলতে পারছি না, যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ঘটনা ঘটতে পারে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।